খালেদা জিয়ার জানাজা নামাজের পরেই শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল। কঠিন বিপদে পড়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। ঠিক এখানেও শোকার্ত নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী এখানে এসেছেন। শেখ হাসিনাকে দেশে ফেরাবে, ইভেন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরাবে জনাব তারেক রহমান। শুধু এটাই না, এটাকে কেন্দ্র করে বাংলাদেশের যারা নাকি বাংলাদেশটাকে বর্তমান অস্থিতিশীল আপনার প্রতিনিয়ত করে যেতেছে এই প্রেতাত্মার মায়েরে বাপরা, এরা দেখেন কি বলে। ৮০ দশকের আগে পর্যন্ত বাংলাদেশের রাজনীতি ছিল পুরুষদের একচেটিয়া দখলে থাকা একটি বদ্ধ মাঠ। সেই মাঠ ভেঙে দুইজন নারী প্রবেশ করেন এবং ধীরে ধীরে প্রতিযোগীদের নয়, পুরো খেলাটাকে নিজেদের নিয়ন্ত্রণে নেন। যেমন খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকতে বা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য এরই মধ্যে যারা বাংলাদেশে এসে উপস্থিত হবেন তাদের মধ্যে রয়েছেন ভারত, পাকিস্তান, ভুটান এবং নেপালের প্রধানমন্ত্রী, মালদ্বীপের শিক্ষামন্ত্রী। এর পাশাপাশি হয়তো আরও অনেকেই উপস্থিত হবেন যাদের বিষয়ে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। নির্বাচন হবে, বেগম খালেদা জিয়ার যেই মৃত্যু তাতে রাষ্ট্রীয় শোক আছে 3 দিনের, বিএনপি 7 দিনের শোক, কিন্তু নির্বাচন থেমে থাকবে না। নির্বাচন 12 তারিখে হবে। দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ আপনারা সকলেই জানেন। আর এই জানাজা নামাজের পরেই আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, প্রিয় দর্শক শ্রোতা, কঠিনভাবে ভেসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানও। প্রিয় দর্শক শ্রোতা, এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলো খালেদা জিয়ার জানাজা নামাজের পরে শেখ হাসিনা। আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। ইতিমধ্যে সেনাপ্রধান কিন্তু কঠিনভাবে রেগে গেছেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। শেখ হাসিনাকে দেশে ফেরাবে, ইভেন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরাবে জনাব তারেক রহমান। শুধু এটাই না, এটাকে কেন্দ্র করে বাংলাদেশের যারা নাকি বাংলাদেশটাকে বর্তমান অস্থিতিশীল আপনার প্রতিনিয়ত করে যেতেছে এই প্রেতাত্মার মায়েরে বাপরা, এরা দেখেন কি বলে। কথাটা কেন নবনীতার এত পছন্দ, আওয়ামী লীগের এত পছন্দ, সেটা একটু বুঝে দেখে আসে। এই নিরাপত্তা কথাটাই নবনীতার নেত্রীদের বাঁচাবে, আওয়ামী পান্ডাদের বাঁচাবে। এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে। উনি গুমের কথা বলছেন, কিন্তু কে করছে, কারা করছে সেটা বলেন নাই। তাদের বিচারের কথা বলেন নাই, 2024 শহীদের কথা বলেন নাই, এমনকি আবু সাইদ মুগ্ধর কথা বলেন নাই। উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন, শহীদদের উপরে রাখছেন। উনি হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই, স্বৈরাচার বলছেন। হাসিনার অপরাধের বিচার, হাসিনা প্রশাসনের অপরাধের বিচার, নাম্বার 2 রাষ্ট্রের সংস্কার, তাই তো, আর তো কিছু না। কিন্তু উনি দুইটার কোনোটাও টাচ করলেন না। উনি নিরাপত্তা, মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার, সংস্কার সবকিছু উড়াই দিলেন। ওদের বাপ দাদারা, বুঝতে পারছেন, ওদের হাড্ডি আছে না, ওদের হাড্ডি পর্যন্ত বর্তমান জয়ী লাগাতেছে যে শেখ হাসিনাকে তারেক রহমান কেন স্বৈরাচার বলে নাই। আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75-এ আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। নাম ধইরা কেন বলে নাই যে এই ফ্যাসিস্টদের বাংলাদেশের রাজনীতি করা যাবে না? কেন জনাব তারেক রহমান বলে নাই মুগ্ধর কথা? কেন জনাব তারেক রহমান বলে নাই পুগ্ধর কথা? কেন বলে নাই ওর 14 গোষ্ঠীর কথা? ওর মায়ের বাপ, গালি দিতে মন চাইতেছে রে ভাই। কি পরিমাণ যে গালি দিতে মন চাইতেছে যে তারেক রহমান ভাষণে নাকি এটা বলে নাই, সেটা বলে নাই। তারেক রহমান আওয়ামী লীগকে ফেরাইবই তো। বিএনপি তো আওয়ামী লীগকে ফেরাইবে, কারণ বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি তো ফেরাইবই। শেখ হাসিনা কি বলছে দেওয়াস নাই? তোরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলস, এই বলস, কিন্তু আজকে আইসা খালেদা জিয়ার মৃত্যুর কথা শুনা শেখ হাসিনা ইভেন সজিত ওয়াজিদ জয়, দেখ দেখ হারামজাদা, দেখ কি বলছে, দেখ দেখছস। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর বিএনপি থাকবে ইনশাল্লাহ। থাকবো না তোদের মতো জাউরারা, থাকবো না তোদের বাপদাদার পাকিস্তানি প্রেতাত্মারা। বুঝোস নাই? আবার বলস যে তারেক রহমান এটা করলো নাকি সেটা করলো নাকি, না ইভেন তোর এটাও বলস বর্তমান বিএনপিকে তোরা হুমকি দেস যে আওয়ামী লীগকে ফেরাতে চাইতেছে বিএনপি, এটার জন্য তারেক রহমান এটা বলে নাই। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য। কেন জানেন? কারণ হচ্ছে বাংলাদেশে আগামী নির্বাচনে ওরা নাকি আপনার নিজেরা নাকি একটা ভূমিকা রাখবে, যাতে কোনোভাবে প্রশাসন যাতে কোনো কিছু না করতে পারে, যাতে তারা যাতে মনে করেন ইচ্ছা মতো সিল মারতে পারে, বুঝেন নাই, জামাতকে যাতে ক্ষমতায় রাখতে পারে, তারা যাতে এনসিপিকে যাতে ক্ষমতায় রাখতে পারে। ওরা এইটা চায়। ওরা কেন চায় না বিএনপি ক্ষমতা, জানেন? কারণ বিএনপি আসলেই
আওয়ামী লীগকে তো ফেরাবে ভাই। আওয়ামী লীগকে তো বিএনপি ফেরাবে, কারণ বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। কাজে গণতন্ত্র যদি আপনি ধরে রাখতে চান, আওয়ামী লীগকে রাজনীতির মাঠে কামব্যাক করতেই হবে। জামাত শিবিরে দিয়ে কখনো গণতন্ত্র হবে না, কারণ ওরা গণতন্ত্র মানেই না, ওরা গণতন্ত্র মানেই না। শুধু এখানে না, তারেক রহমানকে কেন আপনার এত সেনাবাহিনী প্রটোকল দিল, মানে বিশ্বে, মানে বাংলাদেশের ইতিহাস হয়ে গেছে। ইতিপূর্বে এই ঘটনা ঘটে নাই, বিরল ঘটনা। এটা নিয়ে ওদের পাশা মনে করেন জৈলাপিরা সাহ হয়ে গেছে মায়ের বাপ। চলে চলে, তুই দেশে না কুত্তার বাচ্চা, তুই দেশে আস নাকি মন্দার দেশে না, তুই দেশের কথা কো। তুই বিএনপিটা এখন হুমকি দেস, যদি বিএনপি কে ক্ষমতায় আসতে দিবি, তুই কোন চ্যাটের মাথা, তুই পাল ছিল, তুই দেশে না মন্দার কানা। আরে আওয়ামী লীগকে তো তারেক জিয়া ফেরাইবই। আওয়ামী লীগকে নিয়ে কেন তারেক জিয়া সেই ভাষণে স্বৈরাচার হাসিনা বললো না? কেন বললো না মুগ্ধর কথা, পুগ্ধর কথা? কেন তারেক জিয়া বললো না যে ফ্যাসিস্ট খুনিদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া যাবে না? কেন উনি এই কথা বললো না? জলে না জলে, মানে তাদের জুলাই যোদ্ধা তোদের বইরা দিছে, বুঝছ নাই? তোদের জুলাই যোদ্ধাদের বেনে বইরা দিছে, আরো ভরবে। একটু সবুর কর, একটু সবুর কর, তোরা যেই কটা আছে তোদের সব কটাকে বইরা দিবে, বুঝছ নাই? বাংলাদেশে যদি ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ, থাকবে হচ্ছে বিএনপি। তোদের মতো রাজাকার পাক বাহিনী প্রেতাত্মা মজার চোদ বাংলাদেশে কখনো আসবে না। সরি গাইস, আসলে নিজের রাগটাকে আমি কন্ট্রোল করতে পারছি না। এটা কন্ট্রোল করার মতো কোনো কিছু না রে ভাই, কন্ট্রোল করার মতো কোনো কিছুই না। ভারত কেন আপনার তারেক জিয়াকে নিয়ে এই ধরনের বার্তা দেয়? ভারত কেন বলে যে আহলান সাহলান? ভারত কেন ওয়েলকাম জানায় তারেক রহমানকে? ভারত কেন এত খুশি? ভারত কেন অত এটা? ভারত আর তোর মায়ের বা ভারত কেন খুশি? তোদেরকে যুদ্ধ করবো নি খনকের পলা? যুদ্ধ করবো নি? বালছিল কি আছে, কি আছে? আরে বাংলাদেশের মানচিত্র দেখ আর ভারতের মানচিত্র দেখ, আমাদের তো মানচিত্র দিকে তাকানোই ঠিক না। মালার চোদ, আমাদের বাংলাদেশের মানে কি বলো থেকে ভারতের মানচিত্রে তাকানো উচিত। আমরা ছোট্ট একটা দেশ, আমরা সমস্ত দেশকে নিয়ে চলতে চাই, কোন দেশের গোলামি আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, আমরা এগিয়ে যেতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দেশের সাথে। তুই কি যুদ্ধপদে বাচ্চাস? জঙ্গিবাদীদের বাচ্চা, তোর কথাবার্তা তো জঙ্গিবাদীদের মতো। তুই যে একজন পিওর জঙ্গিবাদী সেটা তো প্রমাণ করে তোর কথায়, তোর বার্তায়, তোর প্রতিটি স্টেপে। এমনি আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা কস না, তোর এগুলাই প্রমাণ করে মাদার বুটির বাচ্চা, বুঝছস? আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগে জনাব তারেক রহমানই ফেরাবে, কারণ এটাই হচ্ছে প্রেসিডেন্ট শহীদ জিয়ার মনে কর আদর্শ, এটাই বিএনপির আদর্শ। তেমনি বাংলাদেশে আরেকটি দল, যে দলের জন্ম না হলে বাংলাদেশ হতো না, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের আদর্শ বিএনপিকে টিকায় রাখবে। দাওস নাই তোদের জঙ্গিবাদী জামাতিদের কিভাবে দাবায় রাখছিল, বিএনপিকে কিভাবে দাবায় রাখছে? রাখে নাই তো, রাখে নাই, বুঝস নাই? কারণ শেখ হাসিনাও জানে যে বাংলাদেশে গণতন্ত্র যদি ধরে রাখতে হয়, ইভেন আমাদের সরকার যদি টিকে থাকতে হয়, বিএনপিকে মাঠে থাকতে হবে মাস্ট। কারণ বহির্বিশ্ব থেকে একটা চাপ আসবে, কারণ যেই গণতন্ত্র এবং বাংলাদেশের বাক স্বাধীনতা, জনগণের কথা বলার স্বাধীনতা, মানে কি বলে সর্বদলীয় একটা গণতন্ত্র দেশ যদি আমি ধরে রাখতে চাই, যেটার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে, এখন সেটা তোমাকে ধরে রাখতে হবে। আর ধরে রাখতে হলে অবশ্যই সেখানে আমাকে একটা অন্য দলীয় পার্টিকে রাখতে হবে শক্তপোক্ত, যে নাকি বাংলাদেশের সাথে আষ্টে পৃষ্ঠে রয়েছে, যে নাকি গণতন্ত্রে বিশ্বাস করে। সেটি হয়ে যাচ্ছে বিএনপি। মাদার চোখ, বুঝছস? ওদের জামাতিও কিন্তু রাখে নাই, শেখ হাসিনা বিএনপিকে রাখছে, বুঝছস নাই? একটু সবুর কর, একটু সবুর কর। বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমানই আওয়ামী লীগকে ফেরাবে। শুধু এটাই না, শুধু এটাই না, তোদের যত কটা জামাতি, হিজবুতি, যত কটা মাদার বোর্ড সংস্থা জঙ্গিবাদী, একটু সবুর কর, একটু সবুর কর। আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ মনে করো এক চাটা বিএনপিকে ভোট দিবে, এক চাটা। আজকে কথাটা মিলাই নিস, আওয়ামী লীগ এক চাটা ভোট দিবে, এক চাটা ভোট দিবে আওয়ামী লীগ বিএনপিকে। কারণ 5 বছর মনে কর বিএনপি ক্ষমতা থাকবে, নেক্সট 5 ইয়ারে আওয়ামী লীগ ক্ষমতা আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? তবে সেসব কথা যাচ্ছি না, যেটা এখন মেন কথা সেটি হচ্ছে আওয়ামী লীগ ফিরছে জনাব তারেক রহমানের হাত ধরেই। ইভেন এই প্রেতাত্মাদের ঘুম হারাম হয়ে গেছে। সেনাবাহিনী কেন প্রোটোকল দেয়? সেনাপ্রধান কেন প্রোটোকল দেয়? সেনাপ্রধান কেন এটা করে? রাষ্ট্রপতি কেন এটা করে? জনাব তারেক রহমান ভাষণে কেন শেখ হাসিনাকে স্বৈরাচার খুনি হাসিনা তার ফাঁসি নিশ্চিত করতে হবে এই ধরনের কোনো বার্তা কেন দিল না? কেন ভারতকে নিয়ে ভারত খায়া দেবো, উড়াই দেবো এই ধরনের কথাবার্তা বললো না? কেন মাহফুজের মতো কথা বললো না? কেন সার্জিস হাসনাতের মতো ভারতকে উড়িয়ে দিবে, ভারতের 7 স্টার উড়িয়ে দিবে, এটা করবে সেটা করবে, কেন এই ধরনের কোনো খোঁচামাইয়া কথা বললো না? ওদের চলে, বুঝতে পারছেন? ওদের চলে। তবে ফিরবে অচিরেই, আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ এই বিএনপির হাত ধরেই ফিরবে, যদি পারস ঠেকাইস, মাদার বুটের বাচ্চা, যদি পারস ফেরাইস, বুঝছ নাই? আর গালাগালি করলাম না আজকের দিনে আইসা, কারণ তোর ভিডিওটা যখন আমাকে একজন পাঠাইছে না,
আমার শরীরে মনে করো টাইনা ছিঁড়ে হয় ধরো আমি পাইলে, বুঝতে পারছস? আজকের দিনটা খুবই কষ্টের একটা দিন, কাজেই আর বেশি কিছু বললাম না। দর্শক বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা জনাব তারেক রহমানের পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে বিএনপির নেতাকর্মীদের জন্য সবার জন্য দোয়া করবেন, যাতে তাদের আল্লাহ সবুর করার এবং তাদের মনকে আসলে আল্লাহ বোঝ দেওয়ার তৌফিক দান করে, সেই বোঝটা আল্লাহ দিয়ে দেন। ইভেন বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস। 80 দশকের আগে পর্যন্ত বাংলাদেশের রাজনীতি ছিল পুরুষদের একচেটিয়া দখলে থাকা একটি বদ্ধ মাঠ। সেই মাঠ ভেঙে 2 জন নারী প্রবেশ করেন এবং ধীরে ধীরে প্রতিযোগীদের নয়, পুরো খেলাটাকে নিজেদের নিয়ন্ত্রণে নেন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। এরশাদ পতনের পর থেকে দীর্ঘ কয়েক দশক ধরে এই 2 নেত্রী এমনভাবে রাজনীতির কেন্দ্র দখলে রাখেন যে কোনো পুরুষ নেতৃত্ব কার্যত প্রান্তিক হয়ে পড়ে তাদের কারণে। কিন্তু এই আধিপত্য সহজে আসেনি। চরম পুরুষতান্ত্রিক এক সমাজে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে নারীর উপস্থিতি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো মানসিকতা তখনকার রাজনীতিতে তো ছিলই না, এখনো নেই। এখন আরো ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে নারীর রাজনীতি। অবজ্ঞা, তাচ্ছিল্য, 2 বেগম জাতীয় শব্দচয়ন সবই ছিল সেই প্রতিরোধের অংশ। তবুও বাস্তবতা হলো তারা কেউই ফাঁকা মাঠে হাঁটেননি, বরং শীর্ষে পৌঁছাতে তাদের রাজনৈতিক দক্ষতা, কৌশল, ধৈর্য আর এই যে দীর্ঘ পথ চলা, সেই পুরুষদের চেয়ে বহু গুণ বেশি হতে হয়েছে, যারা শুরুতে তাদের অস্বীকার করেছিল। ইতিহাসের পরিহাস এখানেই, যে পুরুষরা একসময় নারী নেতৃত্বকে অসম্ভব ভাবত, শেষ পর্যন্ত তারাই এই 2 নারীর ক্ষমতার ছায়াতলে আশ্রয় খুঁজেছে। 2 প্রধানমন্ত্রীর কাছে তাদের সকল আবদার এবং সকল অন্যায্য চাওয়া নিয়ে গিয়েছে। আজ তাদের একজন প্রয়াত। আসুন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর তার জীবন এবং রাজনীতি নিয়ে কিছু আলোচনা করি আমরা। যে কোনো দেশের রাজনীতিতে কিছু মৃত্যু কেবল ব্যক্তিগত পরিসমাপ্তি নয়, সেগুলো যুগের পরিসমাপ্তি। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার প্রয়াণ ঠিক তেমনই একটি ঘটনা। বহুদিন ধরে তার শারীরিক অনুপস্থিতি থাকলেও তিনি রাজনীতিতে উপস্থিত ছিলেন ব্যাপকভাবেই। তিনি ছিলেন, না থেকেও যেন ছিলেন। জীবিত থাকতে যেমন দেশের কুৎসিত রাজনীতি তার জন্মদিন নিয়ে বিভিন্ন খেলার কারণ হয়েছে, তার অসুস্থতা এমনকি মৃত্যুও সেই বিতর্ক থেকে তাকে মুক্তি দিল না। এটা দুঃখজনক। তার মৃত্যুটা সে কারণে কোনো সাধারণ মৃত্যু নয়, খুবই রাজনৈতিক একটি মৃত্যু। বিগত মাসখানেক ধরে তার অসুস্থতা নিয়ে যে নাটক রাষ্ট্র দ্বারা অনুষ্ঠিত হলো এবং দুঃখজনকভাবে তার নিজের দল এবং পরিবারও সেই নাটকের অংশ হলো, তা আসলে কাম্য ছিল না। যদিও সকল অনিশ্চয়তা, গুজব, চিকিৎসা, বিলম্বিত ঘোষণা সব পার করে বেগম জিয়া চলে গেলেন, বা অফিসিয়ালি তার মৃত্যু ঘোষিত হলো। বেগম জিয়ার এই মৃত্যুকে তাই কেবল বয়সজনিত মৃত্যু বলে আমরা দোয়া কামনায় শেষ করতে পারি না, কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের একটি রাজনৈতিক অধ্যায়ের শেষ হলো, আরেকটি অস্বস্তিকর অধ্যায়েরও শুরু হলো। সেটা আমাদের স্বীকার করে নিয়েই এগোতে হবে। 80 দশকে আওয়ামী লীগ শেখ হাসিনাকে নেতা নির্বাচিত করলে বিএনপিও বাই ডিফল্ট বেগম খালেদা জিয়াকে তাদের নেতা হিসাবে সামনে আনে। কিন্তু রাজনীতিতে আগমন ছিল ইতিহাসের আকস্মিক বাঁক। তিনি রাজনীতি তৈরি করেননি, রাজনীতি তাকে তৈরি করেছিল। এই কথাটি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে যৌক্তিক। তিনি যে জায়গা থেকে শুরু করেছিলেন সেটি ছিল রাজনৈতিক শূন্যতা, একটি সামরিক শাসনাধীন রাষ্ট্রের গণতন্ত্রে ফেরার তীব্র ইচ্ছার সময়। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর রাষ্ট্রযন্ত্র যে পথে হাঁটতে শুরু করেছিল, সেই পথে একজন বেসামরিক মুখ সামরিক ছাউনিতে জন্ম নেওয়া হলেও বিএনপির জন্য খুবই অপরিহার্য ছিল। সেই প্রয়োজন পূরণ করেই তার উত্থান ঘটেছে। এখানে তার ব্যক্তিগত সংগ্রামের চেয়ে সময়ের হিসেবটা খুব মূল্যবান। সেই অর্থে তিনি ছিলেন বাই ডিফল্ট নেতা, কিন্তু বাই ডিফল্ট দীর্ঘস্থায়ী হতো না যদি না সেটাকে রাজনৈতিক দক্ষতায় রূপ দেওয়া যেত। তিনি সেটাই করতে পেরেছেন, দক্ষতার সঙ্গে করতে পেরেছিলেন। দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে দলকে সংগঠিত করা, শাসন ব্যবস্থার ভেতরের এবং বাইরের শক্তিগুলোকে এক সুতোয় গাঁথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ বিরোধী ভোট ব্যাংকে একটি স্থায়ী ঠিকানা দেওয়া, এই কাজগুলো তিনি করেছেন ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই তথ্যটি যতটা সাংবিধানিক ততটাই সাংস্কৃতিকভাবে বিস্ফোরকও। যে সমাজ নারী নেতৃত্বকে নিয়ে দ্বিধাগ্রস্ত, সেখানে তিনি ক্ষমতার কেন্দ্রে ছিলেন দীর্ঘ সময়। ধর্মীয় গোষ্ঠীগুলোর সমর্থন তিনি পেয়েছিলেন ব্যক্তিগত ধার্মিকতার কারণে নয়, বরং রাজনৈতিক অঙ্কের কারণে। ইতিহাসে এমন উদাহরণ নতুন নয়। এখানে আদর্শ নয়, শত্রু নির্ধারণী মুখ্য ছিল। তার ক্ষেত্রেও তাই হয়েছে। একদল ধর্মীয় পোশাক পরিহিত পুরুষের মাঝখানে সবচেয়ে উঁচু চেয়ারটিতে তিনি যখন শিফন শাড়ি আর গাঢ় লিপস্টিক পরে বসতেন, রাজনৈতিক নির্দেশনা দিতেন, তখন বাংলাদেশের ধর্মীয় রাজনীতির বাস্তবতা নিঃসন্দেহে হোঁচট খেত। কিন্তু তিনি সেটা করেছেন এবং ভালোভাবেই সকল উগ্র ধর্মবাদী শক্তিকে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করার সফলতাও তিনি দেখিয়েছেন। তবে তার রাজনীতির সবচেয়ে সমালোচনাযোগ্য অধ্যায় হিসেবে আমার মনে হয়েছে তিনি মুক্তিযুদ্ধকে মহানভাবে মূল্যায়িত করেননি। যে জামায়াত নেতা 71 সালে বেগম খালেদা জিয়া তার 2 সন্তান নিয়ে আত্মগোপনে থাকার স্থানটি পাকিস্তানি সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিল এবং তারপর পাকিস্তানি সেনাবাহিনীরা তাকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়েছিল, সেই জামায়াতের সঙ্গেই তার স্বাধীনতা বিরোধী রাজাকারী ইতিহাস জানা সত্ত্বেও
তিনি তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছেন। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ক্ষমতার স্বাদ পাইয়ে দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ প্রশ্নে তার এই অবস্থানটি ছিল সবচেয়ে বিতর্কিত অধ্যায়। তিনি সরাসরি ইতিহাসকে অস্বীকার করেছেন এমন প্রমাণ নেই, কিন্তু ইতিহাসের যে ভাষ্য জনগণ প্রতিষ্ঠিত করেছিল, মুক্তিযুদ্ধের ইতিহাসের যে ভাষ্য জনগণ মেনে নিয়েছিল, সেটিকে তিনি ঠান্ডা করে দিয়েছেন, ঝাপসা করে দিয়েছেন। শব্দচয়ন, প্রতীক, পাঠ্যপুস্তক, মন্ত্রিসভায় যুদ্ধাপরাধীদের স্থান দেওয়া, সব জায়গায় একটি নির্দিষ্ট বার্তা ছিল। এই বার্তাটি আওয়ামী লীগ বিরোধী রাজনীতির জন্য হয়তো কার্যকর ছিল, কিন্তু রাষ্ট্রের দীর্ঘমেয়াদী ঐক্যমত্যের জন্য ছিল ভয়ঙ্কর ক্ষতিকর। এখানেই তার রাজনৈতিক সাফল্য এবং ঐতিহাসিক ব্যর্থতা একসঙ্গে দাঁড়িয়ে আছে। সে কারণেই তিনি আসলে স্বাধীনতাপন্থীদের নেতা হতে পারেননি, হয়েছেন স্বাধীনতা বিরোধীদের নেতা। 90-এর গণ অভ্যুত্থানে তার ভূমিকা তাকে একটি আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিল। সেই সময় তিনি কেবল বিরোধী নেত্রী ছিলেন না, তিনি ছিলেন স্বৈরাচার বিরোধী ঐক্যের মুখ। এই ভূমিকার জন্যই তিনি ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবেন। কিন্তু ক্ষমতায় ফেরার পর, বিশেষ করে 2001 সালের পর, তার রাজনীতির গতিপথ বদলে যায়। উত্তরাধিকার প্রশ্নটি সামনে আসে। তারেক রহমানকে কেন্দ্র করে যে রাজনীতি গড়ে ওঠে, সেটি গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে খাপ খায়নি। রাজনীতি ক্রমে পরিবার কেন্দ্রিক হয়ে পড়ে এবং সেখান থেকেই শুরু হয় গভীরতর সংকট, বাংলাদেশের রাজনীতির আজকের বিপর্যয়। খালেদা জিয়া চাইলে ভিন্ন পথ নিতে পারতেন। তিনি চাইলে স্বাধীনতার পক্ষের শক্তির একটি বিকল্প ধারাও তৈরি করতে পারতেন। ব্যক্তিগত আচরণে তিনি যে ধর্মীয় গোড়ামির কাছে আত্মসমর্পণ করেননি, একথা একটু আগেই বলেছি, সেটি তার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় তিনি বারবার ধর্মের কার্ড খেলেছেন, কারণ সেটি কাজ করতো বাংলাদেশে, এখন যেরকম কাজ করছে। এখানে তিনি ব্যতিক্রম নন। বাংলাদেশের অনেক শাসকই কোনো না কোনো সময় এই কার্ড খেলেছেন। পার্থক্য ছিল মাত্রার। 21শে আগস্টের গ্রেনেড হামলা সেই সংকটের সবচেয়ে ভয়াবহ প্রকাশ। সেদিন কেবল একটি রাজনৈতিক দল আক্রান্ত হয়নি, আক্রান্ত হয়েছিল সম্ভাব্য সহাবস্থানের ধারণা এবং বাংলাদেশের সুষ্ঠু রাজনীতির ধারা। এরপর যা এসেছে, তারেক জিয়ার বিদেশে পলায়ন, বিচার, নির্বাসন সবই রাজনীতিকে আরো অনমনীয় করেছে। এই পর্বে খালেদা জিয়ার চেয়েও বড় হয়ে ওঠে রাষ্ট্রের অদৃশ্য শক্তিগুলো। বেগম জিয়ার রাজনীতির এই দুর্বলতাই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিরাজনীতিকরণের মাস্টারমাইন্ডদের শক্তিশালী করে তুলেছিল। তারা বাজারে নিয়ে এসেছিল -2 ফর্মুলা। -2 ধারণাটি তখন কেবল তত্ত্ব ছিল না, কার্যকর প্রকল্পে পরিণত হয়েছিল। এখনো বর্তমান সেটা। তার মৃত্যুর মধ্য দিয়ে ইউনূসের -2 থিওরির একটি মাইনাস হলো প্রাকৃতিকভাবে। আরেকজনকে তো মেটিকুলাস ডিজাইনের আওতায় ফেলে নির্বাসনে রাখা হয়েছে। শেখ হাসিনা প্লাস খালেদা জিয়া ইজ ইকুয়াল টু বাংলাদেশের রাজনীতি। এই রাজনীতি এখন সম্পূর্ণভাবে ফেলে দেওয়া হলো শেখ হাসিনার কাঁধে। নির্মম সত্য হলো, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির এক অসম যুদ্ধে একা হয়ে গেলেন বেগম জিয়ার প্রয়াণে। আর সে কারণেই বেগম জিয়ার প্রয়াণে শেখ হাসিনার শোক বার্তা খুবই প্রাসঙ্গিক। তিনি সেখানে বেগম জিয়াকে তার গণতান্ত্রিক যুদ্ধে সহযোগী হিসাবে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য। তবে বেগম জিয়ার জীবনের শেষ সময়ের চিকিৎসা নিয়েও যে বিতর্ক তৈরি হলো, তাও রাজনীতির বাইরে নয়। কিন্তু চিকিৎসা, অবজারভেশন, বিদেশে যাত্রা, সব সিদ্ধান্তই রাজনৈতিক ক্যালকুলেশনে ভরা। এখানে দায় একক কোনো পক্ষের নয়। পরিবার, দল, রাষ্ট্র সবাই নিজেদের সুবিধা মতো সিদ্ধান্ত নিয়েছে। ফলে তার মৃত্যুদিন, জানাজার সময়, ঘোষণার ভাষা সবই সন্দেহের চোখে দেখা হবে। এই সন্দেহ বাংলাদেশে দীর্ঘদিন থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুর প্রভাব সবচেয়ে বেশি পড়বে যে দলের উপর, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি দীর্ঘদিন ধরে নেতৃত্ব সংকটে ভুগছে। খালেদা জিয়া ছিলেন সেই প্রতীকী ঐক্যের শেষ সূত্র। তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে যে বিরুদ্ধ শক্তির মোকাবেলা করা কঠিন, তা একটি শিশুরও বোঝার কথা। এখন সেই সংকট আর ঢেকে রাখার সুযোগ থাকবে না। দলটি হয় নতুনভাবে রূপ নেবে, নয়তো প্রান্তিক হয়ে পড়বে। অন্যদিকে যে কথা একটু আগেই বলেছি, আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনার অনুপস্থিতি এই মৃত্যুকে আরো তাৎপর্যপূর্ণ করেছে। দুই নেত্রী মিলেই ছিল বাংলাদেশের রাজনীতির মূল অক্ষ, মূল সমীকরণ। এই সমীকরণ, এই অক্ষ ভেঙে যাওয়ায় রাজনীতি এখন অভিভাবকী। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক, সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে? খালেদা জিয়ার এই মৃত্যুকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কি পাল্টে যাচ্ছে? আওয়ামী লীগ কি আবারও নির্বাচনে অংশগ্রহণ করতেছে? বিএনপি কি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবে না? প্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে নানান বিশ্লেষণ আপনারা শুনতে পারলেন। যাই হোক দর্শক, এই সম্পর্কে যদি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।